ওয়াটারটা, সেই রেন ওয়াটারটা আমরা হারভেস্ট করে ওখানে চৌবাচ্চা কয়েকটি প্রকোষ্ঠ রয়েছে, সেই প্রকোষ্ঠের মাধ্যম দিয়ে আমরা কিছুটা পিউরিফাই করছি। পিউরিফাই করে আমাদের এই অঞ্চলের, মানে এই অঞ্চলে মিনস আমাদের কেবিকের মধ্যে আমাদের কাছেই সাবমার্সিবল যখন করা হয়েছে তখন আমরা লেয়ারটা জানি যে এত ফুটে লেয়ার আছে, তো সরাসরি সেই জলটাকে পিউরিফাই করে ডাইরেক্ট আমরা ওয়াটার টেবিলে রিচার্জ করছি। তার মেন উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে এই যে ধরুন গ্রাউন্ড ওয়াটার আমরা যে পরিমাণে উত্তোলন করছি সেই পরিমাণে কিন্তু গ্রাউন্ড ওয়াটার রিচার্জ হচ্ছে, অর্থাৎ জলস্তরে যদি জল না পৌঁছাতে পারে তাহলে কি আমি সেই ওয়াটার টেবিল বা জলস্তর থেকে গিয়ে জলটা সংগ্রহ করতে পারবো না। তাহলে আমরা যে পরিমাণ গ্রাউন্ড ওয়াটার তুলছি সেই পরিমাণ গ্রাউন্ড ওয়াটার কিন্তু রিচার্জ হচ্ছে না। তো সেই রিচার্জ না হওয়ার কারণে কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় আতঙ্কের উপদ্রব দেখা যাচ্ছে, যেটা আমাদের মনুষ্য জীবনে একটা বড় রকম ক্ষতিকারক দিকে যাচ্ছে। তো সেটার জন্য আমরা এটা করেছি। তো এই ঠিক একইভাবে আমরা ওয়াটার হারভেস্ট করে কিন্তু আমরা এই পুকুরে ফেলতে পারি। তাহলে পুকুরে আমরা বিভিন্ন ধরনের মাছ ছেড়েছি, সেটা তেলাপিয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের মাছ ছাড়া হয়েছে। আচ্ছা, হাঁস কিছু কেমন রয়েছে এখানে। জল পরিবর্তন করতে হয় না? হ্যাঁ, জল পরিবর্তন বলতে আলাদা করে একটু দেখবেন জলটা ইদানিং একটু ঘোলা হয়েছে মূলত একটু হাঁসের পরিমাণটা বেড়ে গেছে। জল আমরা কিছু পরিবর্তন করি, পাম্প দিয়ে হয়তো কোনো সময় জল হয়তো অনেক কমে গেল জল শুকিয়ে, তখন হয়তো আমরা জল দিই। তাছাড়া আলাদা করে যেহেতু ওখানে একটা জলজ বাস্তুতন্ত্র তৈরি হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু সে টক্সিক এফেক্ট কিছু হয় না। হ্যাঁ, তো সেখানে আমরা আমাদের বাড়ির চাহিদার জন্য অল্প কিছু মাছও করতে পারি। আমরা হাঁস পালন বা এই ধরনের পালন কিন্তু আমরা খুব সহজেই করতে পারি এরকম ছোট্ট ওয়াটার বডিকে কাজে লাগিয়ে। তো এই বিষয়গুলো রয়েছে। পাশাপাশি আমরা যেটা পেরিয়ে এলাম, ওখানে যে ইউনিটটা রয়েছে সেই ইউনিটটা হচ্ছে আইএফএস ইউনিট। আমাদের ক্লাস বোধহয় এখনও হয়নি। ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেম ক্লাস হয়েছে? যখন হবে নিশ্চয়ই পড়াবে। ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেম কথার অর্থ হচ্ছে সুসংগত পদ্ধতিতে ফার্মের ব্যবস্থাপনা। তো সুসংগত পদ্ধতি আমরা কেন বলছি? কারণটা হচ্ছে আমাদের লভ্যাংশের পরিমাণ যদি বাড়াতে হয় তাহলে আমাদের প্রথম কথা হচ্ছে ইনভেস্টমেন্ট কমাতে হবে, অর্থাৎ খরচা কমাতে হবে, আর উৎপাদন বাড়াতে হবে। দুটোই তো প্রসেস, এর বাইরে তো আমরা লভ্যাংশ বাড়াতে পারবো না। হয় প্রোডাকশন বাড়িয়ে আমাকে রোজগার বেশি করতে হবে, আর নয়তো আমার প্রোডাকশন কস্টটাকে কমাতে হবে, অর্থাৎ উৎপাদন খরচ যদি আমি কমাতে পারি তাহলে যে রিটার্নটা পাবো সেখানে আমার লভ্যাংশ আমি পেতে পারি। তো এই দুটোই হচ্ছে লভ্যাংশ পাওয়ার রাস্তা। তো মূলত এইখানে যে সুসংগত পদ্ধতি হচ্ছে ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেমের কথা বলা হয়েছে, সেখানে এই মর্মে করা হচ্ছে যে একজনের আউটপুট আরেকজনের ইনপুট হিসাবে আমরা কাজে লাগাতে পারি। তাতে কি হবে? তাতে করে ইনপুট কস্টটা আমার কমতে পারে। মূলত আমাদের এগ্রিকালচারের ব্যবস্থাপনায় মূলত আমরা যেটা বলি যে শুধু চাষ ব্যবস্থাপনাটা নিয়েই কিন্তু এগ্রিকালচার নয়। এগ্রিকালচারের মধ্যে ফিশারি রয়েছে, গটারি রয়েছে, পিগারি রয়েছে, টাকারি রয়েছে, পোলট্রি রয়েছে, এই ধরনের বিভিন্ন ধরনের এন্টারপ্রাইজ সমস্তটা সাম্যকভাবে বলা হচ্ছে এগ্রিকালচার। ওকে, তাহলে আমরা একটা কৃষক বা একটা ফার্মের মধ্যে শুধু এগ্রিকালচারের ব্যবস্থাপনা থাকবে সেটা কিন্তু সঠিক ওয়ে নয়। তাহলে সেখানে কি থাকবে? সেখানে অ্যানিমাল থাকবে। অ্যানিমালের মধ্যে গরু থাকতে পারে, ছাগল থাকতে পারে, ভেড়া থাকতে পারে, হাঁস মুরগি থাকতে পারে। আমার যদি ছোট্ট এরকম পন্ড থাকে সেখানে আমি মাছ চাষ করতে পারি, এবং যদি ছোট পুকুর থাকে সেই পুকুরের চারপাশে আমরা হর্টিকালচারাল ক্রপস করতে পারি, মাচা ফসল করতে পারি। এবারে এখানে যে রিসাইকেলের ব্যাপারটা, ধরুন আমি মুরগি পালন করলাম, হাঁস পালন করলাম, নিমপিট কেউ গেছেন? ছোট ছোট চৌবাচ্চাতে মাছ করা আছে, তার উপরে মুরগি রাখার জন্য ইয়ে করা আছে, খেয়াল করেছেন? উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে মুরগির যে ড্রপলিংটা, অর্থাৎ যে মলটা, সেই মলটা কি হচ্ছে? ড্রপলিংটা জলে পড়ছে, জলে পড়ে মাছের খাবার হচ্ছে। তাহলে আমার মাছের খাবারের কস্টিংটাকে আমি রিডিউস করলাম। এবার মুরগির খাবারের প্রশ্ন যদি আসে, যদি আমি ধান করি, গম করি, ভুট্টা করি, সেটা কিন্তু আমার মুরগির খাবার হিসাবে গেল। তাহলে এবার এই যে দানা শস্য চাষ করলাম তার দেখা গেল হারভেস্টিংয়ের পর সবুজ অংশটা গরু ছাগলের খাবার হয়। আমাদের এখানে যেমন একটু খেয়াল করে দেখুন, ওখানে ভুট্টা চাষ করা হয় শুধুমাত্র গোখাদ্য করার জন্য, এখানেও ভুট্টা চাষ করা হয়েছে। এই যে বাউন্ডারি করা হয়েছে সেটা দেখুন ভুট্টা দিয়ে করা হয়েছে। তাহলে এই যে সবুজ অংশগুলো আমাদের গরু এবং ছাগলের খাবার হিসাবে ব্যবহার হয়। হ্যাঁ, আমাদের যে খড়টা হয়, গরুর যে খড়টা হয়, সেই খড়টা আমরা দেখুন এখানে পালুই করে, একটু আগে গেলে দেখতে পারেন ওখানে পালুই করা আছে। রামাদা কিছু বলবে? কেকটা ঠিক আছে, দিদির কাছে রেখে দাও, আমাদের ক্লাস হলে নিয়ে নেব। তো মূলত এই যে খড়টা দেখুন পালু রাখা হয়েছে। আমাদের তো চাইলে তো আমরা হারভেস্টার দিয়ে, কম্বাইন হারভেস্টার দিয়ে ধানটাকে সংগ্রহ করে নিয়ে খড় ফেলে দিতে পারতাম। তাহলে আমরা খড়টাকে আয়রন করে রেখেছি। কেন রেখেছি? কারণ এই খড়টা দিয়ে আমরা মাশরুম করব।
তাহলে ধানটা করলাম, ধানের চাল হলো, কুঁড়োটা আমি গরুকে খাওয়ালাম, খুদটা আমি গরুকে খাওয়ালাম বা ছাগলকে খাওয়ালাম, হাঁসকে খাওয়ালাম, আমার খড়টা রিটার্ন এলো। তাহলে ওর যে আউটপুটটা হলো সেই খড়টাকে আমি মাশরুমের ইনপুট হিসাবে কাজ করছি, না আমার খড়টা কিনতে হতো। তাহলে মাশরুমের একটা প্রোডাকশন হলো, মাশরুম প্রোডাকশন হওয়ার পরে খড়টা যে পচে যাওয়া যে খড়টা, সেই খড়টাকে আমি ভার্মি কম্পোস্ট ইউনিটে ঢেলে দিলাম। তাহলে আলটিমেটলি কী হলো, তার মাশরুমের আউটপুটটা আমার ভার্মি কম্পোস্টের ইনপুট হিসাবে কাজ করলো। ভার্মি কম্পোস্টটা যখন তৈরি হলো সেটা আমি হয় বাজারজাতকরণ করলাম, নয়তো আমি জমিতে দিলাম। তাহলে সেখান থেকে আমি একটা রিটার্ন পেলাম। তাহলে এই যে রিসাইকেলের প্রসেসটা যখন আমি করছি, তাহলে আমার বাইরে থেকে বাজার থেকে কিনে আনার বিষয়টা কমে যাচ্ছে। তাহলে কমে গেলেই সেটা আমার লাভের দিকে যাবে। তাহলে এই যে বিষয়টা, সেটা হচ্ছে আমার ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেম। ওকে, এবার এটা যেটা একটু দেখবেন, বলে নিই তারপরে দেখবেন। এই যে দেখুন একটা এক খণ্ড জমি, এই জমিটার চারপাশ কিন্তু আমরা কি করেছি, ভুট্টার বাউন্ডারি করেছি। তাহলে প্রশ্ন আসতে পারে যে ভুট্টার বাউন্ডারি কেন করলাম? ভিতরে যদি আপনি ফসল হিসাবে দেখেন, সেখানে দেখবেন টমেটো আছে, লঙ্কা আছে, বেগুন আছে, এইসব সব ফসল রয়েছে। তাহলে এই ধরনের ফসলগুলো হচ্ছে সোলানেসিয়াস ফ্যামিলি। সোলানেসিয়াস ফ্যামিলির ফসলে দেখবেন কুটে রোগ, তুলসী রোগ এগুলো লেগেই থাকে, হাজার ধরনের পোকার উপদ্রব লেগে থাকে, বেশি এই সোলানেসিয়াস ফ্যামিলিতেই লাগে। তাহলে সেটাকে আমরা রোধ করার জন্য মূলত এটা বাউন্ডারি ক্রপ হিসাবে করেছি। কেন করলাম? দেখবেন এই যে কুটে রোগ, সেই কুটে রোগ মূলত সাদা মাছি বা হোয়াইট ফ্লাই বা সায়েন্টিফিক নেম হচ্ছে বিমিসিয়া টাবাসি, এই যে পোকাটা, এই পোকাটার মাধ্যম দিয়ে স্প্রেড করে, ছড়িয়ে পড়ে, তাই তো? ভাইরাস ঘটিত রোগ, ভাইরাস ঘটিত রোগ একবার লাগলে সেই গাছটা ছাড়বে না, মূলত তার সেই গাছটাকে আর নতুন করে সার্ভাইভ করানো যাবে না। উপরন্তু সেই রোগাক্রান্ত গাছ থেকে সুস্থ সবল সতেজ গাছেতে রোগটা ছড়িয়ে পড়বে। এবার আমরা যেটা আমরা লক্ষ্য করি, এই যে হোয়াইট ফ্লাই, সেই হোয়াইট ফ্লাই মূলত 3 থেকে 3.5 ফুটের উপরে উঠতে পারে না। এদের যে মুভমেন্টটা, এই মুভমেন্টটা মোটামুটি 3 থেকে 3.5 ফুটের মধ্যেই রেস্ট্রিক্টেড। সেই কারণে একটু খেয়াল করে দেখবেন যে টমেটো, বেগুন, লঙ্কা এই ধরনের ফসল চাষ করতে গেলে দেখবেন চাষিকে কন্টিনিউয়াস ওষুধ দিয়ে যেতে হয়। কারণটা কি? আমি ওষুধ দিলাম, আমার জমির পোকাগুলো আপনার জমিতে গেল, কদিন পরে আপনি ওষুধ দিলেন, আপনার জমির পোকাগুলো আবার ঘুরে ফিরে আমার জমিতে। তাহলে আলটিমেটলি কি হলো, রোধ করা গেল না, তাই তো? তাহলে এই ক্ষেত্রে যদি আমরা এই ধরনের বর্ডার ক্রপ করে দিই, তাহলে কি হবে, একটা বাউন্ডারি ওয়ালের মতো তৈরি হলো, এটাকে ভেদ করে ক্রস করে আমার যেতে পারবে না, গেলেও কোনো না কোনোভাবে আমি তাকে কন্ট্রোল করে ফেলতে হবে। তাহলে আমি পাশের জমি থেকে আসার সম্ভাবনাটা কমে গেল, আমার জমিতে যদি থাকে সেটা আমি কন্ট্রোল করতে পারলাম। তাহলে শুধুমাত্র একটা টেকনোলজি, ছোট্ট টেকনোলজি, সেই টেকনোলজিটা আমি করার ফলে কিন্তু আমার ভিতরের যে ফসলটা, সেই ফসলের উৎপাদন কিন্তু যথেষ্ট পরিমাণে বেড়ে গেল। উপরন্তু আমি এক্সট্রা বাউন্ডারি ফসল থেকে কিন্তু আমি একটা ফসল তুলে আনতে পারলাম। তাহলে শুধুমাত্র একটা টেকনোলজির ইনভেনশন, তার ফলেই কিন্তু না কোনো ক্ষতি হবে না। আর ভুট্টা গাছের যে হাইট, তার যে ছায়া, আপনি একটু খেয়াল করে দেখুন, ওই ছায়াতে আপনার কোনো আর্থিক ক্ষতি কিছু হবে না, বোঝা গেছে? তাহলে এটা একটা মডেল। এই মডেলটা আমি আপনাকে যখন মানে ক্লাসে পড়াবো, সেটা একরকম রিয়াক্ট আপনার মধ্যে হবে, আপনি হাতে কলমে যখন দেখবেন তখন তার রিয়াকশনটা অন্যরকম হবে। তাহলে এটা একটা বিষয়। এটা একটা কিচেন গার্ডেনের কনসেপ্ট, যে কিচেন গার্ডেনের মধ্যে বিভিন্ন ধরনের ফল, দেখুন ফলের মধ্যে আমাদের তো বিরাট জায়গা জুড়ে করার প্রভিশন নেই। দেখুন ওইদিকে আমরা কি করেছি, আমার বাড়ির মোটামুটি কন্টিনিউয়াস আমাদের একটা লেবুর চাহিদার প্রয়োজন পড়ে, ভিটামিন সি থাকে, সেটা পরিবারের জন্য প্রয়োজন। আমরা ওইদিকে ওই সাইডটা করেছি, চেষ্টা করেছি, দেখুন উত্তর দিকে 2-4টে ফলের গাছ লাগানো, ফলের গাছের নিচে আমার মৌমাছি পালনের জন্য বক্স রাখা। আমার এই কিচেন গার্ডেন কনসেপ্টের মধ্যে আমার পারিবারিক যে সমস্ত সবজির চাহিদা, সেই চাহিদাগুলো আমি এখানে লাগাবো, আর চারদিকে ভুট্টা রাউন্ড করেছি। তাহলে আমার একটা ডেমো ইউনিট, একটা স্ট্রাকচার মডেল, যে মডেলটা আমি চাষির জমিতেও ফলো করতে পারি। এরপরে আসছে আমাদের নেট হাউস। নেট হাউস দেখুন দুটো আছে। মূলত নেট হাউস ব্যবহার করা হয় প্ল্যান্ট হার্ডেনিংয়ের জন্য, বিশেষ করে যেগুলো ধরুন এই ধরুন আমের চারা। তাহলে আমের চারা যখন বাজারজাতকরণ করা হয়, একটু খেয়াল করে দেখবেন তার যে শিকড়ের সাইজ খুব ছোট, অল্প সীমিত, কিন্তু সেটা বেঁচে থাকে। সেটাকে বিক্রয়ের জন্য, তাকে ক্যারি করার জন্য শিকড়ের সাইজ ছোট করা হয়। কিন্তু আমরা যদি মানে যেখান থেকে আমরা চারাটা তৈরি করছি সেখান থেকে তুলে সঙ্গে সঙ্গে প্যাকিং করি, বাজারজাতকরণ করি, 100টা গাছের মধ্যে দেখা গেলো 80টা 90টা গাছ মারা যাবে। আমরা কি করি, ওখান থেকে নার্সারি বেড থেকে নিয়ে আসি, সেটাকে তুলে নিয়ে এসে এই
শেড নেটের ভিতরে রাখা হয়, যেখানে কিনা 100% সূর্যালোককে অ্যাভয়েড করা হয়। হ্যাঁ, তো সেটা অ্যাভয়েড করে সেই অল্প ছায়ার মধ্যে তাকে সার্ভাইভ করানো হয় 12 থেকে 14 দিন বা 15 দিন তাকে করা হয়, তারপরে প্যাকিং করা হয়, তারপরে বাজারজাতকরণ করা হয়। এবং বিভিন্ন ধরনের নার্সারির যে প্রয়োজনীয়, দেখবেন ছোট্ট চারা টিকো রোদ কি সহ্য করতে পারবে? করতে পারবে না। সেই কারণে আমাদের শেড নেটের প্রয়োজন হয়ে পড়ে। শেড নেটের একটা সুবিধা কি, ইনিশিয়াল স্টেজে যখন আপনার চারার ছোট অবস্থায় থাকে তখন বেশি রোগ প্রবণ হয়। তো সেই কারণে সেই রোগের থেকে আটকানোর জন্য মূলত এই ধরনের সেপারেট নার্সারি ইউনিট হিসাবে এই ধরনের আপনার নেট হাউস, সেই নেট হাউসগুলোকে মূলত ব্যবহার করা হয়ে থাকে। তো এটা মূলত চারা তৈরির বা চারা প্রপাগেশনের একটা ইউনিট। পরের ইউনিটটা হচ্ছে গোলমরিচের ইউনিট। গোলমরিচের ইউনিট থেকে চলুন এগিয়ে আসুন একটু। সকলে চলে আসুন। মূলত এটা গোলমরিচের চারা উৎপাদনের নার্সারি। দুটো মডেল করা হয়েছে। ওই মডেলটা যদিও এটা ট্রায়াঙ্গেল মডেল বলে। মূলত পাইপগুলো দেওয়া আছে সেগুলোকে মাটি দেওয়া থাকে, মাটি দেওয়া থাকে, ওটা গলে পড়ে গেছে। আর একটা ইউনিট হচ্ছে ভার্টিক্যাল ইউনিট। ওখানে কি করা হয়েছে, ওখানে গোল রাউন্ড করা হয়েছে, রাউন্ডের মধ্যে মূলত কোকোপিট দেওয়া হয়েছে, অর্থাৎ নারকেলের যে ছিবড়া সেই ছিবড়ার গুঁড়ো। কোকোপিটের একটা ক্যারেক্টার কি, যদি আমরা তার মধ্যে জল দিই সে যতটা ময়েশ্চার ধরে রাখবে তো বাকিটা ড্রেন আউট করে দেবে। তো সেরকম স্যাঁতস্যাঁতে একটা জায়গা আমাদের দরকার। মূলত গোলমরিচের গাছ প্রপাগেট করা হয় ডাল কেটে, অর্থাৎ এর যে নোড বা শিকড়, সেই নোড থেকে মূলত শিকড় বেরোয়, সেটা কাটিং করে আমরা ওই দিকে একটু খেয়াল করে দেখুন, ওই দিকে পুঁতে রাখা হয় প্রথমে বালির মধ্যে। বালিতে ময়েশ্চার থাকে, এক্সেস থাকবে না, তাহলে সেই ময়েশ্চারের মধ্যে শিকড়গুলো তৈরি হতে থাকে। তাহলে শিকড় যখন সেখানে তৈরি হয়ে গেল, বালিতে ভালো হবে, শিকড়টা হয়ে গেল। শিকড়টা হওয়ার পরে আমরা সার মিশ্রিত মাটি দিয়ে সেগুলোকে আমরা প্যাকিং করে এভাবে আমরা প্যাকিং করে রাখবো এবং পরবর্তীকালে সেটা বাজারজাতকরণ করবো। এইটা একটা স্ট্রাকচার করার উদ্দেশ্যটা কি, উদ্দেশ্যটা হচ্ছে বেকার যুবক যুবতী যারা বাড়িতে বেকার হিসাবে রয়েছে, বাড়ির উঠানের চারপাশে হোক বা ছোট্ট একখণ্ড জমি তার রয়েছে, সেই জমিতে ছোট্ট ইউনিট তৈরি করে সে সেখান থেকে একটা ইনকামের পথ তৈরি করতে পারে। এটা দেখুন শেড নেট। এবার যেটা হার্ডেনিং এর কথা বলছিলাম, বলছি আস্তে আস্তে আসি। তো মূলত হার্ডেনিং এর যে কথাটা বলছিলাম, যে বিভিন্ন ধরনের প্যালমেটেরিয়ালকে বাজারজাতকরণ করার আগে আমরা এখানে কিছুদিন সার্ভাইভ করাই। একটু খেয়াল করে দেখুন, আমাদের কলমে লেবু মাদার ব্লক থেকে লেবু কলম তৈরি করে সেই গুটি কলম থেকে কাটিং করে নিয়ে সেগুলো প্যাকিং করে এখানে হার্ডেনিং করা হচ্ছে। তারপরে এগুলো হার্ডেনিংয়ের মধ্যে দেখুন কিছু গাছ মারাও গেছে। হ্যাঁ, কিন্তু এটাকে যদি আমি ডাইরেক্ট প্যাকিং করে বিক্রি করে দিই 100টা গাছের মধ্যে 90টা মারাই যাবে। তাহলে হার্ডেনিং করার পরে তাকে সার্ভাইভ করানোর পরে তারপরে আমরা এই প্যাকেটজাত মেটেরিয়ালটা আমরা বাজারে মার্কেটিং করব। উনি যেটা বললেন যে গোলমরিচ, হঠাৎ করে গোলমরিচ কেন আমরা বেছে নিলাম? গোলমরিচ বেছে নিলাম এই কারণে, কারণ আমরা আমাদের নদিয়া জেলা জুড়ে যদি দেখি, প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা ঘর বাড়িতেই মোটামুটি একটি দুটি করে নারকেল গাছ থাকে, জেনারেলি থাকে। তো গোলমরিচের ক্ষেত্রে পার্মানেন্ট একটা তাকে আঁকড়ে ধরে ওঠার জন্য একটা পার্মানেন্ট কিছু স্ট্রাকচার, তো সেটা আমরা বাঁশের খুঁটি বা অন্য কিছু দিয়ে করতে গেলে সেটা লং টাইম হবে না। সেই জন্য আমরা কি করি, সেই জন্য আমরা তাকে আঁকড়ে ধরার জন্য মূলত নারকেল গাছ বা সুপারি গাছ, সেই গাছের গোড়া থেকে আমরা মোটামুটি 1.5-2 ফুট 2.5 ফুট দূরে এই গোলমরিচ গাছ লাগিয়ে আমরা সেই গাছের সাথে আটকে দিই এবং সে তাকে ধরে করতে থাকে, উঠতে থাকে এবং পরবর্তীকালে সেখান থেকে আমরা একটা এক্সট্রা রিটার্ন পেতে পারি। তো এই বিষয়টা রয়েছে। তো এটা একটা বিষয়। পরের যে স্ট্রাকচারটা সেটা ঝড়েতে নষ্ট হয়ে গেছে, ওটা হচ্ছে মূলত অর্কিডের স্ট্রাকচার। চলুন দেখবো স্যার। অর্কিড, হ্যাঁ গাছ। অর্কিডের ক্ষেত্রে কি হয়, অর্কিড হচ্ছে আমাদের পৃথিবীর সবথেকে সুন্দরতম যে ফুলগুলি রয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে অর্কিড ফুল। বাজারে দেখবেন এক একটা স্টিকের দামই মোটামুটি 60, 70, 80, 100 টাকা পর্যন্ত হয়। কি স্যার অর্কিড স্টিক? অর্কিড ফুলের ক্ষেত্রে তার সার্ভাইভাল রেটটা অনেক বেশি। একটা স্টিক যদি আপনি একটা ফ্লাওয়ার বাসে রাখেন মোটামুটি 25 থেকে 26, আমি নিজে রেখে দেখেছি 28 দিন পর্যন্ত তাজা থাকে ফুল প্রত্যেক স্টিকটা। এবং স্টিকের উপরে যে ধরুন আপনি যখন রাখছেন তখন যদি উপরের কুড়ি অবস্থাতেও আপনি স্টিকটা রাখেন, পরবর্তীকালে সেটা ওই ফ্লাওয়ার ভাসের মধ্যে কিন্তু ফুটবে এবং মনে হবে টাটকা। হ্যাঁ, তো এই সার্ভাইভাল রেট অনেক বেশি হওয়ার কারণে এটা কিন্তু বাজার দর অনেকটা বেশি।
তো অর্কিডের কিন্তু ভালো প্রসপেক্ট কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে। আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রের তত্ত্বাবধানে হাঁসখালির বেশ কয়েকটা ফার্মার্স গ্রুপ, সরি হাঁসখালি এবং নাকাশিপাড়া এই অঞ্চলে কিন্তু এই পলি হাউসের ভিতরে জারবেরা বলুন, অর্কিড বলুন, তারা কিন্তু বাজারজাতকরণ করার জন্য কিন্তু তারা চাষ করছে এবং তারা যথেষ্ট লাভবান। এই বিষয়টা রয়েছে। এখানে আরেকটি ইউনিট হচ্ছে অ্যাজোলা, আপনারা কম বেশি সকলেই জানেন, হ্যাঁ, কিন্তু জানলেও আমরা হয়তো অতটা গুরুত্ব দিই না এই মর্মে, কারণ তার থেকে যে উপকারগুলো আমরা পাই সেগুলো হয়তো আমরা অতটা সজাগ বা সচেতন নই। মূলত ধানের জমিতে আমরা এই অ্যাজোলা দিতে বলি। কেন বলি? কারণ অ্যাজোলা হচ্ছে আপনার নাইট্রোজেন ফিক্স করা বা জৈব পদার্থ বাড়ানো, এই কাজে কিন্তু ধানের জমিতে খুব উপকারী। অ্যাজোলা মূলত স্যাঁতস্যাঁতে জল জায়গা পছন্দ করে, সেই কারণে ধানের জন্য বেশি প্রেফারেবল। পাশাপাশি অ্যাজোলা যদি আমরা পশু খাদ্য হিসাবে ব্যবহার করি, সেটাও কিন্তু নিউট্রিশিয়াস, অর্থাৎ তার পুষ্টিগুণ রয়েছে। আমরা পশু খাদ্য হিসাবে আমরা গরু ছাগলের খাবার হিসাবে ব্যবহার করতে পারি, হাঁস মুরগির খাবার হিসাবে ব্যবহার করতে পারি। শুধু অ্যাজোলা দিলে কোনো গরু ছাগল বা হাঁস মুরগি খাবে না, কিন্তু খাবারের সাথে মিশিয়ে দিলে আমরা যদি তাদের অভ্যাসের একটা বিষয় তৈরি করি, তাহলে কিন্তু খুব সহজে তাদেরকে আমরা কনজিউম করাতে পারি বা খাওয়াতে পারি, এবং সেটা পুষ্টিকর। ওকে, সেই কারণে অ্যাজোলার মোটামুটি আমরা 3টে বেড করেছি, আমরা দেখতে চাইছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, অ্যাজোলার ভ্যারাইটি রয়েছে। এটা অ্যাজোলা পিনাটা রয়েছে। সেটা তো ওই যে বললাম, আমি যদি না জানি যে এটা উপকার করছে তাহলে তো আমি করবো না। না না না, ওই সবুজ যেটা আছে ওগুলো অন্য পানা মিশে আছে। যেটা লাল দেখছেন সেটা হচ্ছে অ্যাজোলা, এটা হচ্ছে অ্যাজোলা, সবুজটা অন্য পানা মিশে গেছে। বলছিলাম যে আপনার এই যেটা আপনি বলছেন পুষ্টিগুণ সম্পন্ন এবং চাষের জন্য উপকারী, পিঙ্ক কালার, আমাদের সবুজ কালার আছে। এটা অ্যাকচুয়ালি কালার চেঞ্জ হয় সানলাইটের উপর, সিজন স্পেসিফিক কিছু কালার চেঞ্জ হয়। আমরা যখন ছেড়েছিলাম তখন সবুজ ছেড়েছিলাম, ইদানিং একটু লালচে হয়ে গেছে। দেখতে একরকমই সবুজ কালারের হয়। আমরা এটা ছেড়েছি হয়তো সপ্তাহ 2 হলো, হ্যাঁ, এটা ইদানিং লাল কালার হয়েছে, কিন্তু এটা যখন ছেড়েছিলাম সবুজই ছিল। দেখুন পলিথিন দেওয়া আছে, হ্যাঁ, কিন্তু মূলত আলাদা করে মাটি বা অন্য কোনো মেটেরিয়াল দেওয়া নেই, কিন্তু সার্ভাইভ করেছে। দেখুন সতেজ রয়েছে। এটা মূলত নষ্ট হয়ে গেছে ঝড়ের জন্য, নাহলে আরো খুব ভায়াবেল ছিল, প্রচুর ফুল হতো। হ্যাঁ, তো এই ধরনের যে মেটেরিয়ালগুলো সেগুলোতে আমাদের যেটা উনি বললেন, কে আমি জিজ্ঞাসা করলেন যে খাবার কিভাবে দেওয়া, মূলত এটা স্প্রিংলার ইরিগেশন দেওয়া হয়। দেখুন উপরে নজল করা আছে অনেক, স্প্রিংলার ইরিগেশনের মাধ্যম দিয়ে জল দেওয়া হয় এবং ওই জলের মাধ্যম দিয়েই কিন্তু সার মিশিয়ে দেওয়া হয়, হ্যাঁ হ্যাঁ, বা স্প্রে ফর্মে দেওয়া হয়। মূলত এই যে ইরিগেশন এবং ইরিগেশন ওয়াটারের সাথে আপনার ফার্টিলাইজার মিশিয়ে যে স্প্রে করা বা দেওয়া, সেটাকে বলা হয় ফার্টিগেশন। শর্ট কোশ্চেন অনেক সময় থাকে ফার্টিগেশন। তো এই ফার্টিগেশনের মাধ্যম দিয়ে মূলত এদের যে খাদ্য এবং জলের চাহিদা সেটা পূরণ করা হয়। ওকে, চলুন এগিয়ে চলুন। স্টেজ এটা হচ্ছে বস্তাতে আদা চাষ। এটা মূলত দেখবেন ইউটিউবে গিয়ে, এটা আমাদের ডিডি বাংলা, আস্তে আস্তে নিজেদের মধ্যে কথা বললে তারা ক্লাসের কোনো প্রয়োজনীয়তা নেই। ইউটিউবে গিয়ে এটা যদি আপনারা দেখেন, ডিডি বাংলা যে চ্যানেল, সরকারি যে চ্যানেল, যেটাকে আমরা দূরদর্শন কলকাতা বলি, সেই দূরদর্শন কলকাতার মিডিয়া কভারেজ হয়েছিল না এই বস্তা আদা চাষ সম্বন্ধে। আমরা এটারই উপরই মূলত শুটিংটা হয়েছে। ওটা ইউটিউবে আছে? পুরোটা ইউটিউবে আছে। আপনি বস্তায় আদা চাষ লিখবেন ডিডি বাংলাতে, হ্যাঁ, আপনি পুরো ব্যাপারটা দেখতে পারেন। এটা তো এখন হারভেস্টিং স্টেজে রয়ে গেছে, মূলত এটা ভাঙা হয়নি, এখান থেকে ভেঙে পড়ে আবার লাগানো হবে। তো মূলত এটা আমাদের হর্টিকালচারের যিনি বিশেষজ্ঞ রয়েছেন ডক্টর মল্লিক কুমার সামন্ত, উনি মূলত এই কাজটা করেছেন। এটার উদ্দেশ্যটা হচ্ছে আমাদের আদা মূলত আমাদের শেড লাভিং ক্রপস, অর্থাৎ ছায়া ভালোবাসে, হ্যাঁ, সরাসরি সূর্যালোকের প্রয়োজন না হলেও চলে। তো মূলত আমাদের বাড়ির আশেপাশে গাছগাছালি থাকে, তার নিচে হয়তো আমাদের ঝোপ জঙ্গলই থাকে মূলত। তো সেই জায়গাকে ব্যবহার করে খুব সহজেই কিন্তু আমাদের, যদি আমরা বিক্রয়যোগ্য বিষয় না হয়, আমাদের বাড়ির চাহিদা মেটানোর জন্য কিন্তু খুব সহজে আমরা এই পদ্ধতিতে করতে পারি। তো সেই কারণে এটা একটা মডেল। মূলত আমরা এই বস্তাতে লাগানোর মেন উদ্দেশ্যটা হচ্ছে সয়েল বোন যে সমস্ত ডিজিজ, অর্থাৎ
মাটিবাহিত কিছু রোগ হয়, যে রোগগুলো আমরা খুব সহজে নিয়ন্ত্রণ করতে পারি না, সেটাকে মূলত সেটা থেকে বাঁচার জন্য মূলত এই বস্তায় আদা চাষের প্রচলনটা আস্তে আস্তে বাড়ছে। এটা আমার ছায়া অংশ যদি নাও হয়, যদি আমার ছাদে হয়, আমি ছাদেও করতে পারি। হ্যাঁ, তো খুব সহজেই কিন্তু এই পুরো প্রসেসটা আপনারা ইউটিউবে দেখবেন, পুরোটাই বলে দেওয়া আছে যে বস্তা প্রতি কত সার দেবেন, কোন সময়তে চাপান দেবেন, কিভাবে রাখবেন। হ্যাঁ, বিশেষ করে নিচু জায়গাতে হয়তো কোনো ধরনের ফসল চাষ করা যায় না, সেই সমস্ত জায়গাতেও কিন্তু আমরা বস্তায় আদা চাষটা করতে পারি। এখানে দেখবেন এক্সট্রা যে ময়েশ্চার আমার বস্তাতে রয়েছে, মানে আমার যতই বৃষ্টি হোক আমার যেটুকু প্রয়োজন জল থাকবে, বাকিটা আমার কি হবে, ড্রেন আউট হয়ে যাবে। তাহলে আমার সয়েল বোর্ন যে ডিজিজ সেগুলো কিন্তু প্রমোট করবে না। তো সেটা একটা বিষয় রয়েছে। আপনারা এই চাষের সম্বন্ধে বিস্তারিতের জন্য আপনারা ইউটিউবে যেতে পারেন, এবং আমাদের যে সমস্ত কর্মকাণ্ড রয়েছে সেই কর্মকাণ্ড আমরা ইউটিউবে বিভিন্ন সময় ভিডিওগ্রাফির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। আপনারা চাইলে একটু সাবস্ক্রাইব করে রাখলে আমাদের যে সমস্ত নতুন নতুন টেকনোলজি আমরা ডেমো করছি বা চাষিদের সঙ্গে যুক্ত হচ্ছি, সেই বিষয়গুলো আপনারা অবগত হতে পারেন। নদিয়া কৃষি বিজ্ঞান কেন্দ্র। আচ্ছা, হ্যাঁ। আর এই প্রোগ্রামটা আপনি ইউটিউবে দেখতে পাবেন। ঠিক, ওকে, ঠিক আছে, চলুন। কেন মূলত এটা শর্ট হাইট ছিল, এটাকে আমরা একটু উঁচু করলাম। এটা মূলত আমাদের মাশরুমের ইউনিট, মাশরুম প্রোডাকশন ইউনিট। এটাকে রেনোভেশন করা হয়েছে বলে আবার রেডি কন্ডিশনে মাশরুমের আপাতত টিউবগুলো ল্যাবরেটরিতে রাখা আছে। তো এটা আমাদের মাশরুমের ইউনিট, এখানে আমাদের প্রসেস করা হয়, মাশরুমের এখানে করা হয়। মাশরুমের যে ওয়েস্ট এটা বললাম, সেটা আমাদের ভার্মিকম্পোস্ট ওখানে ফিড রয়েছে, সে ফিডে পাঠানো হয়। তো এটা একটা প্রসেস। আর এটা হচ্ছে আমাদের বায়ো যে সমস্ত পেস্টিসাইড আছে, ট্রাইকোডার্মা ভিডি হতে পারে, রাইজোবিয়াম হতে পারে, এই ধরনের যে সমস্ত কালচার মিডিয়াম, সেগুলো তৈরির ল্যাবরেটরি। এবং স্পন যে প্রোডাকশন, সেই স্পন প্রোডাকশনের ওটা হচ্ছে ইউনিট। ট্রেনিংয়ের ক্ষেত্রে যেটা আমি মিস করে গেছি, তো সেটা হচ্ছে যে ট্রেনিংয়ের ক্ষেত্রে আমাদের একটা উদ্দেশ্য থাকে যে যারা বেকার যুবক যুবতী রয়েছে তাদেরকে স্বাবলম্বী করার লক্ষ্যে আমাদের বেশ কিছু ট্রেনিং হয়। তার মধ্যে ধরুন মাশরুম প্রোডাকশন হতে পারে, মাশরুমের বীজ অর্থাৎ স্পঞ্জ প্রোডাকশন হতে পারে, ভার্মিকম্পোস্ট প্রোডাকশন হতে পারে। একটু খেয়াল করে দেখলেও কি ওখানে চৌবাচ্চার সাইডে দেখুন পোস্টে দেওয়া রয়েছে, ওয়েস্ট ডিকম্পোজ কিভাবে করতে হয়। এই যে আমরা খড় নাড়া পুড়িয়ে ফেলছি, সেটা দেখবেন সরকার থেকে বারবার করে নিষেধ করা হচ্ছে। কারণটা হচ্ছে শুধু কার্বন ডাইঅক্সাইড নয়, সেটা এই জমিতে যখন আমরা পড়াচ্ছি, মূলত আমাদের জমির যে উপরের স্তর, যে সমস্ত মাইক্রো অর্গানিজম থাকে, সেই মাইক্রো অর্গানিজম পুরোটা মেরে ফেলছি। মানে আমি আমার জমির নিজে ক্ষতি করছি, ভয়ঙ্কর রকমের ক্ষতি করছি। একবার নাড়া পড়ানোর পরে যে জমিতে যে পরিমাণ মাইক্রো অর্গানিজম ছিল, সেগুলো যখন মারা গেল, সেটাকে আবার রিকভারি হতে 4-5 থেকে 6 বছর সময় লাগে। হ্যাঁ, অনেকের দেখবেন একটা ভুল মিসকনসেপশন রয়েছে যে ছাই যেটা তৈরি হচ্ছে সেটা নাকি ফলন বাড়িয়ে দিচ্ছে। এই ধরনের একটা ভুল কনসেপ্ট রয়েছে। এটাকে একদম, এটা কোনো বিজ্ঞানসম্মত কোনো যুক্তি নেই। হ্যাঁ, সেই কারণে আপনারা বেসিক কোর্স করছেন, আপনারা এর সাথে যুক্ত রয়েছেন, আপনাদেরও দায়ী বর্তায় যে যেই নাড়া পোড়াক না, নিজেরা তো পোড়াবেনই না, যেই নাড়া পোড়ান কেন তাদেরকে নিষেধ করা। এবার অনেক সময় চাষিদের মনে একটা হতাশা আছে যে খড় সহজে পুষতে চায় না, তাহলে খড়গুলো আমাদের সমস্যা তৈরি করে। সেই ক্ষেত্রে আমাদের বিভিন্ন ফোনগুলো সাইলেন্ট করুন, 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা ক্লাস করবেন, তাই না? তাহলে যেদিন ক্লাস করবেন সেদিন তো বাড়ির লোকজনকে বলে দেওয়া উচিত যে আজকে ফোনটা একটু কম করো, এমার্জেন্সি হলে তো যোগাযোগ করতেই হবে। আমরা করি তো ওটা করি স্যার। আচ্ছা, এই যে নাড়া, তাহলে নাড়াটা চাষি মনে হচ্ছে যে এটাকে ডিকম্পোজ হচ্ছে না, আমার অসুবিধার সৃষ্টি করছে। সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের বিভিন্ন ধরনের ট্রেনিং দেওয়া হয় যে ওয়েস্ট কী করে ম্যানেজ করতে হয়। তাহলে আমরা সহজ কথা অনেক সময় বলি যে ওয়েস্ট ইজ ওয়েলথ। ওয়েলথ মানে হচ্ছে সম্পদ। তাহলে ওয়েস্ট যেটা নষ্ট বা যেটা আমার কাজে লাগছে না, সেটাকে কী করে আমি সম্পদে রূপান্তর করতে পারি, তার ট্রেনিং আমাদের এখানে দেওয়া। অর্থাৎ ওই যে নাড়া বা কোনো পচনশীল মেটেরিয়াল, সেটাকে আমরা খুব সহজে পচিয়ে কিন্তু খুব উৎকৃষ্ট মানের জৈব সার আমরা তৈরি করতে পারি, তারও ট্রেনিং আমাদের এখানে দেওয়া। আর কি দেওয়া হয়, ফ্লাওয়ার, ড্রাই ফ্লাওয়ার মেকিংয়ের তৈরির ট্রেনিং দেওয়া হয়। পাট থেকে বিভিন্ন ধরনের গহনা এবং বাড়ির যে সমস্ত সরঞ্জাম, সেগুলোকে তৈরি কীভাবে করা যেতে পারে তার ট্রেনিং দেওয়া হয়। আবির প্রিপারেশন, আজকে যেমন মলয়বাবু বেরিয়ে গেলেন, ম্যানেজারবাবু বেরিয়ে গেলেন, আজকে রানাঘাটার প্রোগ্রাম রয়েছে যেখানে 1 কুইন্টাল জৈব আবির তৈরি করার একটা প্রসেস। আবির, জৈব আবির। আমরা এখন সকলেই স্কিন সচেতন, স্কিনে যাতে কোনো ডিজিজ না হয়, আমরা কোনো ধরনের কেমিক্যাল রং মাপতে ইচ্ছুক নই। তো স্বাভাবিকভাবে জৈব আবির কীভাবে তৈরি করা যায় তার ট্রেনিংও আমরা দিই। হ্যাঁ, তারপরে হচ্ছে আমরা পাটের যেটা বললাম, সেটা কী করে পাট পচানো হয়, এই ধরনের হাজারো রকমের ট্রেনিং রয়েছে যেগুলো কিনা স্বনির্ভরতার লক্ষ্যে আমরা জ্যাম জিলি আচারের ট্রেনিং দেওয়া হয়। হ্যাঁ, তারপরে হচ্ছে মাশরুম, একটা হচ্ছে স্পন, একটা হচ্ছে মাশরুম প্রোডাকশন, আর একটা হচ্ছে মাশরুম দিয়ে কী কী জিনিস,
তৈরি করা যেত। মাশরুম দিয়ে লাড্ডু হতে পারে, রসগোল্লা হতে পারে, দই হতে পারে, ক্ষীর হতে পারে, সিঙ্গাড়া হতে পারে, আচার হতে পারে, হ্যাঁ, বিভিন্ন ড্রাই মাশরুম হতে পারে, আপনার এই বিভিন্ন ধরনের মাশরুমের যে সমস্ত প্রিপারেশন সেটারও ট্রেনিং দেওয়া হয়। তাহলে এই ধরনের কিন্তু হাজারো রকমের ট্রেনিং দেওয়া হয়, যেগুলো মানে চাষবাস করার পরে কি কি কাজ করা যেতে পারে তার উপরেও ট্রেনিং দেওয়া হয়। তো এত ধরনের কাজ কিন্তু কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলো করে, শুধু আমার কেবিকে করে বলবো না, সমস্ত ধরনের কেবিকে কিন্তু এই ধরনের কাজের সঙ্গে যুক্ত। আমাদের বর্তমানে পশুপালনের যে পোস্ট, সেই পোস্ট ভ্যাকেন্ট রয়েছে, কিন্তু তার সত্ত্বেও আপনারা দেখলেন যে আমাদের 12-14খানা ছাগল রয়েছে, গরু রয়েছে, হাঁস রয়েছে, মুরগি 2-4 দিন মুরগি এক লট বিক্রি হয়ে গেছে, আবার এক লট। তাহলে আমরা এতগুলো কাজকর্মের সাথে কিন্তু আমরা যুক্ত। তাছাড়া আমরা বিভিন্ন অর্গানাইজেশনের সঙ্গে কোলাবোরেটিভলি প্রোগ্রাম করি। তার মধ্যে কী কী আছে? নাবার্ড আছে, বিভিন্ন ধরনের এনজিও রয়েছে, বিভিন্ন ধরনের এফপিও রয়েছে, ব্যাংক রয়েছে, বিভিন্ন ধরনের ফার্মার্স ক্লাব রয়েছে, বিভিন্ন স্কুলের সাথে আমরা কোলাবোরেটিভলি প্রোগ্রাম করি, বিশেষ করে স্বচ্ছতা অভিযান, পার্থেনিয়াম যে অ্যাওয়ারনেস উইক, ওয়ার্ল্ড সয়েল ডে, হ্যাঁ, ওয়ার্ল্ড ওমেন ফার্মার্স ডে, এই ধরনের বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস যে সমস্ত প্রোগ্রাম, সেই অ্যাওয়ারনেস প্রোগ্রাম বিভিন্ন স্কুলের সাথে আমরা কোলাবোরেটিভ করি। তাহলে এত কিছু কর্মকাণ্ডের সঙ্গে কিন্তু কৃষি বিজ্ঞান কেন্দ্র জড়িয়ে রয়েছে। আপনারা নদিয়া জেলা, আপনাদেরও একটা যোগাযোগের মাধ্যম হতে পারে আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্র, কারণ আমরা করিমপুর একদম পুরো নদিয়া জেলা আমাদের সার্ভিস দেওয়ার স্থিতি রয়েছে। আপনারা যোগাযোগ রাখবেন, আমাদেরও বিভিন্ন কাজ হচ্ছে। এবারে যেমন মোটামুটি 500 হেক্টরের মতো 700 হেক্টরের মতো বাদাম বীজ দেওয়া হচ্ছে ফ্রি অফ কস্টে। তাহলে এগুলোও কিন্তু একটা মাধ্যম তৈরি হতে পারে, যে আপনাদের ভিজিট করার এটাও একটা উদ্দেশ্য হতে পারে, যে কোন বিভিন্ন ধরনের যে ইনস্টিটিউশন আছে তাদের সঙ্গে যোগাযোগের স্থাপন তৈরি করেন। কারণ আপনিও আজকে কোর্স করতেছেন, কালকে ব্যবসা করবেন, কালকে আপনার যোগাযোগের যদি বৃদ্ধি হতে পারে, তাহলে আপনার যে সার্ভিসটা দেবেন সেই সার্ভিসটাও আমরা মানুষের কাছে পৌঁছাবে, তাই তো? উদ্দেশ্য তো এটাই। তো এই বিষয়গুলো রয়েছে। আসুন, অনেক সময় ভ্যারাইটাল রিপ্লেসমেন্টের কথা বলি। মূলত দেখবেন গভর্নমেন্টের যে সমস্ত প্রোগ্রাম হয়, সেই গভর্নমেন্টের প্রোগ্রামে আমাদের কাছে ইনস্ট্রাকশন আছে যে 12 বছরের পুরনো যে ভ্যারাইটিগুলো হয়ে গেছে, সেই ভ্যারাইটিগুলোকে ইগনোর করে নতুন ভ্যারাইটি এস্টাবলিশ করা। কারণ সেগুলো বেশি ডিজিজ প্রোন হয়ে গেছে বা বিভিন্ন ধরনের পেস্ট প্রোন হয়ে গেছে, বেশি রোগ লাগছে, পোকা লাগছে, তার রেজিস্ট্যান্স পাওয়ার কমে যাচ্ছে, এই যে বিষয়গুলো, সেই জন্য এটা বলা হয়। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যে নতুন ভ্যারাইটি করতে গিয়েও দেখি যে পুরোনো ভ্যারাইটিটা ভালো ফল দিচ্ছে। হ্যাঁ, পাটের ক্ষেত্রেও আমরা দেখেছি যে আরও 524 খুব ভালো ফল দিচ্ছে। নবীন, বিনয়, এগুলো নবীন যে সমস্ত ভ্যারাইটিগুলো রয়েছে সেগুলো কিন্তু এখনও চাষ করছে। বিনয়, সুবিনয়টাই চলছে দেখবেন, বিনয় সুবিনয় যে ভ্যারাইটিগুলো রয়েছে মাস্টার্ডের, সেগুলো দেখবেন চাষে এখনও ব্যবহার করছে। রিপ্লেসমেন্টে নতুন ভ্যারাইটি নেই, তার চাষে কী করবে? তবুও কিছু কিছু ক্ষেত্রে নতুন ভ্যারাইটি, কিছু এই কদিন আগে দেখবেন একটা ভ্যারাইটি বিশ্ববিদ্যালয় থেকে রিলিজ হয়েছে, খবর টবর যদি দেখে থাকেন, হ্যাঁ, নতুন ভ্যারাইটি 17টা আপনার রাজ্যে টেস্টিং হয়েছে পরীক্ষামূলকভাবে, যে 17টা রাজ্যেই কিন্তু ভালো ফল দিচ্ছে। আমি নামটা এই মুহূর্তে আমার কাছে আছে লিভলেটটা, ধানের জাত, কালো ধান স্যার। তো এই যে বিষয়গুলো, সেই বিষয়গুলো রয়েছে। এবার অনেক সময় ধরুন একজন চাষি এলো যে আমার একটা ফ্যালো ল্যান্ড পড়ে আছে, আমার চাষ করার লোক নেই, আমি জমিটা ফেলে রাখতে চাই না, আমি আম বাগান করতে চাই, সাপোজ। তাহলে আম বাগান করতে চাই, তাহলে তো আমের তাকে সঠিক ভ্যারাইটিটা দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের একটা পার্ট কৃষি বিজ্ঞান কেন্দ্রের পার্টই রয়েছে, যে পার্টটার মাধ্যম দিয়ে আমরা বিভিন্ন ধরনের স্যাপলিং অর্থাৎ চারা, হ্যাঁ, বা ভালো বীজ, সেগুলোকে সরবরাহ করা একটা বিষয় থেকে যায় আমাদের। তো তার মধ্যে আমরা মূলত চেষ্টা করি যে নারকেল, আম, পেয়ারা, লেবু, এই চারাগুলোকে সরবরাহ করতে। বিভিন্ন গভর্নমেন্ট সেক্টরে হোক, কোনো একজন চাষি যদি একটা কিনতে আসে সেও কিনতে পারবে। তো সেই রকম একটা স্থিতি তৈরি করা। আমাদের কয়েকশো চারা ছিল, এই জায়গাটা পুরোটা ফাঁকা হয়ে গেছে, নারকেলের চারা ছিল, বিক্রি হয়ে গেছে। এখান থেকে বিক্রি হয়? হ্যাঁ, এখান থেকে বিক্রি হয়। তো এটাই মূলত একটা নার্সারি ইউনিট ওদিকেও রয়েছে। তো সেখানে আমের চারা দেখতে পাচ্ছেন, পুরোটাই আমের চারা তৈরি করা হয়েছে। এটা নারকেলের ছিল, এখানে ফুলের চারা শেষের মৌসুমে। এই নারকেলগুলো কতদিন পর নারকেল ধরবে? এগুলো আমাদের ইস্ট কোস্ট টল ভ্যারাইটি আছে, দেশীয় জাত, লম্বা জাত। অনেকে শর্ট ডিউরেশন খুঁজছে, যে 3 বছর, যারা ইউটিউবে দেখবেন হাজারো ভিডিও পাচ্ছেন, বিশাল ফল, ঠিক বলছেন। কিন্তু তার একটু খেয়াল করে দেখুন যে আপনার এরিয়াতে 3 বছরে ফল এসছে, আমাকে নারকেল গাছটা দেখিয়ে দেন। তো সুতরাং ওইসব কথায় গিয়ে লাভ নেই। আমরা যদি ইকোনমিক্যালি যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের ইস্ট কোস্ট টল যে ভ্যারাইটিটা রয়েছে, লম্বা জাত, 7 বছরের আগে ফল আসবে না, কিন্তু তার থেকে যে আমরা রিটার্নটা পাবো, সেই রিটার্নটা আমি ইকোনমিক্যালি ভাববেন। তো সুতরাং আমি যখন একটা ইনস্টিটিউশন থেকে প্রেসক্রাইব করব, সেই ক্ষেত্রে আমি প্রেসক্রাইব করব যে আমার লোকাল যে ভ্যারাইটিটা, সেই ভ্যারাইটিটা বেশি আমার সুইটেবল, বোঝা গেছে, ইকোনমিক্যালি ভায়াবেল। তো সেই কারণে আমরা ইস্ট কোস্ট টল
ভ্যারাইটিটাই আমরা ব্যবহার করি। এটার ফলন কেমন স্যার? ফলন আমি বলতে পারবো না, আমাদের হর্টিকালচার যিনি বিশেষজ্ঞ আছে উনি আমাকে ডিটেলস বলতে পারবেন। আচ্ছা, তো মূলত এটা হচ্ছে আমাদের নার্সারি, ওটা হচ্ছে মাদার ব্লক। ওইটা আমার কাছে যেটা দেখছেন মূলত এটা আমাদের ফলের জন্য না, এটা মূলত আমরা ওখান থেকে কাটিং করে নিয়ে আসি, আমার নির্দিষ্ট জাত মেনটেন করা আছে, সেই জাত এনে আমরা এখানে জোর কলমটা করি। তাহলে এটা হচ্ছে মাদার ব্লক। ঠিক একইভাবে আমাদের একটু আগে গিয়ে ডান দিকে আমাদের একটা লেবুর মাদার ব্লক রয়েছে, লেবুর বিভিন্ন জাত রয়েছে, তার বেশ কিছু লাইন মেনটেন আছে, সেই লাইন মেনটেন করে আমরা চারাটা তৈরি করা। পেয়ারার এখানে মাদার ব্লক রয়েছে, হ্যাঁ, ওটা মালটার ব্লক রয়েছে এবং সুপারি রয়েছে। এই ধরনের বিভিন্ন ডেমো ইউনিট আমাদের এখানে রয়েছে। ঠিক আছে, এবার যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে। স্যার মালটার চারাগুলোর দাম কেমন এখানে? মালটার চারা খুব সম্ভবত 80 টাকা করে বিক্রি করা হয়। আরে আমের চারা? আমের চারা 80 টাকা 100 টাকা দামের আমাদের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের সরকারি রেট চার্ট আছে। স্যার এটা কি বলেন তো, এইখান থেকে নিলে পরে একটা জিনিস হয়তো স্যাটিসফাই হওয়া যাবে যে আমি যে জাতটা চেয়েছি যে সেটা জাতটা পেয়েছি। আপনাকে, হ্যাঁ, যে জাতটা আপনি বলে আমি কি বললাম, কিন্তু নার্সারিতে ওটা হবে না। আমার যে মাদার ব্লকটা রয়েছে সেই মাদার ব্লকে আমার কোন গাছটা কোন জাতের আমার মার্ক করার আছে, যখন আমি সেখান থেকে কেটে নিয়ে আসবো আপনি সঠিক ভ্যারাইটিটা পাবেন। ওই জন্যই বলছি যে এখান থেকে নিয়ে আসতে পারবো। হ্যাঁ, পারবেন। স্যার এখন পাঠাবো, স্যার আজকে পাঠাবো মালটা? কি নেবেন বলুন? না, মালটাটা নেই, মালটা কলম করতে দিন। এখন আপনি লেবু পেতে পারেন, লেবু পেতে পারেন, গোলমরিচ পেতে পারেন, পাতি লেবু কত পিস? 20 না 25 টাকা পিস। ব্যাকটেরিয়াগুলো পাওয়া যাবে আজকে, পিএসপি গুলো পাওয়া যাবে স্যার? পিএসবি বোধহয় নেই, টাইকোডার্মা থাকতে পারে, সাইদুল বছরের কথা বলতে হবে, উনি তো মূলত ওই ইউনিটটা, মানে আমাদের ইউনিট দেখার দায়িত্ব একজন আছে, কতটা আছে, কি পরিমাণ দিতে পারবে বা আপনি অর্ডার দিলে কতর মধ্যে দিতে পারবে সেটা উনি বলতে পারবেন। সাইদুল বাবু আছেন, একটু কথা বলে যাবেন। হ্যাঁ, সাইদুল বাবু ক্লাস নিচ্ছে। এখানে স্যার 12 মাসের আম গাছও আছে না? 12 মাসে আজকে জাত আমাদের এই মুহূর্তে নেই, আপনি পেতে পারেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের মন্ডরি ফার্মে পেতে পারেন। ঠিক আছে স্যার, বলছি লাইটগুলো কি সৌন্দর্য বৃদ্ধির জন্য নাকি না, না, মানে এর পেছনে একটা বিজ্ঞান রয়েছে, মূলত পোকা মারবে, লাইটটা টাঙানো আছে বলে আছে, এটা কিন্তু গাঁদা গাছের উপরে লাগানো নেই। অন্য চন্দ্রমল্লিকা গাছে আপনারা যেহেতু নদিয়া জেলায়, আপনারা খেয়াল করে থাকবেন ট্রেনে বাসে যখন যাবেন দেখবেন রাতের দিকে জমি চন্দ্রমল্লিকার ফুলের বা উপরে দেখবেন প্রচুর পরিমাণে লাইট দেওয়া আছে। এটা মূলত এর পিছনে বিজ্ঞানটা হচ্ছে ফটো সেন্সিটিভিটিটাকে বাড়ানো, অর্থাৎ রাতেও যদি তাকে লাইট দিই তাহলে ফুলের পরিমাণটা বাড়বে, ফুলের সাইজ বাড়বে এবং হচ্ছে আপনার চকচকে বা গ্লসিনেস বা তার যে কোয়ালিটি সে গুণমান বাড়বে। লাইট দিলে শুনেছি নাকি পোকার আকর্ষণটা বাড়ে? সেটা আলাদা একটা বিষয়। হ্যাঁ, সেটা আলাদা বিষয়। ঠিক আছে, তার আর কারো কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, ক্লাস শেষ হলো। স্যার এইগুলোর নাম কি? কোনটা? হাজারো গাছ আছে। স্যার আপনার নামটা? আমার নাম ডক্টর মিলন গান্ধী। ভালো করে লিখবি। আমাদের অশোক বাবু আছে, কথা বলুন। আপনি আচ্ছা, টিফিন মনে হয় চলে এসছে, একজন নিয়ে আসুন, নিয়ে এসে সবাই দিয়ে দেন। দয়া করে এখানে ওখানে কেউ নোংরা ফেলবেন না, ডাস্টবিন আছে ব্যবহার করুন। সেটা আমরা কেউ করব খাবার ব্যবস্থা নাই? না, এটা শুধু কেক টিফিনের জন্য, খাবার মনে হয় আসবে। হ্যাঁ, সব অ্যারেঞ্জমেন্ট অশোক বাবু করেছেন, কথা বলে নেন আমাদের।